আমাদের খাদ্য বিনোদনে আছি। আমাদের এই টোটাল সমাজ ব্যবস্থা হচ্ছে খাদ্য বিনোদন। এখন তো আবার নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে হোটেলে সেহরি খাওয়া। আমি একদম এক কথায় বলতে এটা হলো বিকৃতি খাবার। এই বিকৃতি খাবারগুলো আপনাকে স্বাদ দিবে কিন্তু কখনোই সুস্থতা দিবে। রোজা রাখার পরে মানুষের চেহারা মলিন হয়ে যাচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত ছিল প্রাকৃতিকভাবে যে মাছগুলো আছে, এটা তো তৈলাক্ত মাছ। এই তেলের মাছ খেলে তো আমরা অনেক ভালো থাকতে পারতাম, আমাদের হার্টের সমস্যাই হতো না। ডিমের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কোয়েল পাখির ডিম। আমরা ছোটবেলায় দেখেছি যেভাবে আসলে রোজা মানুষ রাখতেন আসলে সেই সময়, কিংবা যেভাবে যে নিয়মে আসলে রোজা ভাঙা হতো বা ইফতার করা হতো, সেহরি করা হতো, মোটামুটি বোধহয় ঠিক আছে ওই জিনিসটা আমার কাছে মনে হয়। দেখেন, আপনি আজ থেকে 30 বছর আগে আমাদের গ্রামে কয়টা গ্রামে ভাজা পোড়া খাইছে। রাইট। চিড়া মুড়ি, ভেজানো চিড়া, টক দই চিড়া, হ্যাঁ চিড়া, এইগুলোই তো এইগুলোই ছিল। কলা ভেজানো চিড়া, কলা দিয়ে এইগুলো খেয়েছে। খুবই পারফেক্ট খাবার ছিল, খুবই ভালো ব্যালেন্স ডায়েট ছিল। সেই খাবারগুলোকে আমরা মানে কি সেকেলে কিংবা আমরা খারাপ দৃষ্টিতে কথা বলে আমরা বলছি যে এগুলা খেত খাবার, এগুলা এই গ্রাম্য খাবার, এগুলা খ্যাত খাবার, এগুলা খাবার এইগুলা না খেয়ে আমাদের আধুনিক খাবার খেতে হবে। আধুনিক খাবারের মধ্যে এখন মশলা এসে নানান কিছু চলে আসছে এবং এগুলো একদম সম্পূর্ণ বিকৃতি খাবার। আমি একদম এক কথায় বলতে এটা হলো বিকৃতি খাবার। এই বিকৃতি খাবারগুলো আপনাকে স্বাদ দিবে কিন্তু কখনোই সুস্থতা দিবে না। এটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বাদ দেবে কিন্তু সুস্থতা দেবে না। সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনি 11 মাস আপনি শারীরিকভাবে যেভাবে আপনি কষ্ট করেন, আপনাকে যেটা বলেন আল্লাহ তাআলার বিধানটা এরকমই তো, যে আপনি এই সময়ে আপনি আপনার রিকভার করবেন। হ্যাঁ, আপনি রিকভার করবেন। রিকভার করার জন্য আপনাকে এই বিষয়গুলো দেওয়া হয়েছে, কিন্তু আপনি রিকভারের জায়গায় আপনি অতিরিক্ত চাপ দিয়ে ফেলছেন। আপনার ইমিডিয়েট আপনাকে ডাক্তার দেখাতে হচ্ছে। ঈদের পরেই আপনাকে ডাক্তার দেখাতে হচ্ছে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, থাইরয়েডের সমস্যা, অ্যাসিডিটি, আইবিএস যার ছিল না আইবিএস হচ্ছে, গ্যাস কমছে না, নানান ধরনের শরীর। এবং দেখবেন যে রোজা রাখার পরে মানুষের চেহারা মানে অসুস্থতার ছাপ। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন দেখবেন সন্ধ্যার পরে মানুষগুলো মলিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল ব্রাইট। হ্যাঁ, আপনার কারণ কি, আপনার সারাদিন আপনি না খেয়ে থাকার কারণে আপনার শরীরের ভিতরে অটোফিজি কাজ করেছে। আপনার ব্যাড সেলগুলোকে গুড সেলগুলো খেয়ে ফেলছে। আপনার শরীরের ভিতরে অবশ্যই একটা পরিবর্তন তো হয়েছে, রাসায়নিক পরিবর্তন হয়েছে। এইটাই আপনার ব্রাইটনেস আসার কথা, কিন্তু আপনার ব্রাইটনেস না আসার কারণে আপনি আরো বরঞ্চ মলিন হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ইফতার এবং সেহরিতে নানান পদের খাবার খেয়ে। এখন তো আবার নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে হোটেলে সেহরি খাওয়া। হোটেলে সেহরি খাওয়া এবং সেহরিতে এবং খুব ভালো খাবার হচ্ছে টাংরি কাবাব। আচ্ছা, হ্যাঁ, খুব একটা আস্ত খাসির পায়া খাওয়ার একটা ব্যাপার। এবং হোটেলগুলোতে সিট পাওয়া যায় না। এখন আমরা যতই বলি না কেন, মানুষকে তো আসলে ওই পথে আনা যাচ্ছে না। এখন মানুষ হচ্ছে যে আমাদের খাদ্য বিনোদনে আছি। আমাদের এই টোটাল সমাজ ব্যবস্থা হচ্ছে খাদ্য বিনোদন। যেহেতু আমাদের বাংলাদেশে আসলে এখন আসলে অন্য কোনো বিনোদন নাই, তখন খাদ্য বিনোদন হয়েছে। আপনি ঘরের ভিতরে বিনোদনটা হচ্ছে যে আপনার ওয়াইফ, আপনার গৃহিণী, আপনার নানান পদের রান্নারা আনছেন, আপনি আপনার বাচ্চাদের নিয়ে আপনি এটাকে মৌজ করে খাচ্ছেন। এটা হচ্ছে আমাদের খাদ্য বিনোদনের ভিতরে চলে আসছে। এই খাদ্য বিনোদনটা আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। এই সর্বনাশের পিছনে 3টা এলিমেন্ট কাজ করছে। একটা হচ্ছে চিনি, একটা হলো গম, আটা, ময়দা বিষয়গুলো, মানে রিফাইন্ড ফ্লাওয়ার যেটা বলে, আর একটা হলো তেল। এই 3টা জিনিস তিনটাই আমার বিষাক্ত, আমার শরীরের জন্য আমার বিষাক্ত জিনিস। তেল কিন্তু কোনো খারাপ কিছু ছিল না, কিন্তু রিফাইন্ড অয়েলটা খারাপ। আমরা তো অসুস্থ হলে আপনি প্রতিদিন 1 টেবিল চামচ নারকেল তেল খান, এটা আমরা সরাসরি খেতে বলি। কারণ কি, আপনার এটা ভালো খাবার, নারকেল তেল খেতে বলি। কিন্তু আপনি যখনই রান্না করে ট্রান্সফ্যাট তৈরি করছেন, তখনই কিন্তু আপনার শরীরের ভিতরে এই নানান ধরনের রিয়াকশন তৈরি হচ্ছে। আপনার বাচ্চাগুলো ওজন বেড়ে যাচ্ছে। আর এই গত 4 তারিখে বিশ্ব ওবেসিটি ডে ছিল। তাতে
WHO বলছে যে ওবেসিটি ডেতে তাদের ঘোষণা আসছে যে 2050 সালের মধ্যে পৃথিবীতে 70% মানুষ ওবেসিটিতে ভুগবে, এবং ওবেসিটির কারণে তাদের ওই 70% মধ্যে থেকে 50% মানুষ বিভিন্ন ডিজেনারেটিভ রোগে ভুগবে, এবং এটার জন্য তারা বলছে যে 30 ট্রিলিয়ন টাকার মানে ডলারের ওষুধ লাগবে। 30 ট্রিলিয়ন। বিজনেসটা কোথায় যায় দাঁড়াবে বুঝছেন? সারা পৃথিবীর যে মোট জনসংখ্যা তার 70% ওবেসিটিতে ভুগবে, মানে স্থূলতায় ভুগবে, তার মধ্যে অর্ধেক 50% মানুষ ডিজেনারেটিভ রোগে ভুগবে। তার জন্য 30 ট্রিলিয়নের আপনার আপনি ব্যবসা তৈরি হবে। ওয়েবসাইটে লানসেটেও কালকে এটা পাবলিশড হয়েছে যে এই পরিমাণ ড্রাগ ব্যবসায় এতটা লগ্নি করতে হবে, এবং এটা তারা প্রস্তুত হচ্ছে। আমরা মানে খাবারের চাইতে আমরা মূল খাবারের চাইতে আমাদের ওষুধের খাবার খরচ বাড়বে। আপনি এখন যদি 20,000 টাকার মাসে বাজার করেন, আপনাকে 20,000 টাকার আবার ওষুধ কিনতে হবে। আপনি তো জীবনের হুমকি আপনার আছেই, তার মধ্যে আপনি সুস্থ নাই, আপনার ঘরে ঘরে অসুস্থ, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি পেশেন্ট, ঘরে ঘরে হার্টের পেশেন্ট, এই যে মানুষগুলো ডায়াবেটিস ব্লাড প্রেশার যাচ্ছে তাই অবস্থা। তো এখন এইগুলো থেকে আপনি কি চিন্তা করেন যে আপনি ড্রাগ মুক্ত থাকবেন? তার মানে আলমগীর ভাই, যেটা আসলে আপনার কথা থেকে আমি এতক্ষণ বুঝলাম সেটা হচ্ছে যে সুস্থ থাকতে গেলে আসলে খাবারের ব্যাপারটাতে খুব গুরুত্ব দিতে হবে, এটা প্রথম। 2 নম্বর হচ্ছে যে আমি কি খাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা যেন কি বলে নিউট্রিশন ভ্যালু অনুযায়ী আমাকে পারফেক্ট হইতে হয়। রাইট, নিউট্রিশন ভ্যালু অনুযায়ী পারফেক্ট হইতে হবে, এবং সেটা আমি কোথায় থেকে খাচ্ছি না সেটা আলাদা হিসাব, কিন্তু সেটা মানে শরীরের জন্য মানে শরীরের উপকার করবে, ব্যাপারটা এই জায়গাতে আসলে ভাবতে হবে। এখন প্রথমেই হচ্ছে যে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা বলি না যে একটা বিআরটিসি বাদ যাচ্ছে, এটা জাতীয় সম্পদ, এটা আগে ভাঙবেন না, হ্যাঁ, ক্ষতি করবেন না। আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এরকম লেখা থাকি না? এই যে দেহটা, আমাদের শরীরে যে দেহটা, এটা কি আমার? এটা প্রকৃতির, এটাকে নষ্ট করবেন না। এই জ্ঞানটা আপনি নেন। কারণ কি, আপনাকে কিছু কাজ করার জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আপনাকে কাজ করার জন্য। আপনি সমস্ত জীবন যদি আপনি অসুস্থতার পিছনেই আপনার ব্যয় করে দেন, তাহলে আপনি কাজ করবেন কখন? রাইট, আপনাকে কাজ করতে হবে। তো আপনাকে কাজ না করে কৃতিময় হওয়া, আপনার প্রতিটা মানুষের কৃতিময় হওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটা ধর্মে বলা হচ্ছে যে তুমি মানুষ হও, মানে কি কৃতিময় হও। আলমগীর ভাই, আপনার সঙ্গে যেটা কথা হচ্ছিল আর কি এই আলাপ শুরু করার আগে, যে ক্যান্সার বিষয়টা এখন আসলে মহামারী হয়ে গেছে, আসলে হয়ে যাচ্ছে না, হয়ে গেছে অলরেডি। কিন্তু আপনি বলছিলেন যে ক্যান্সার আসলে খুব মানে ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবেই আসলে ক্যান্সার নিরাময় ঠিক নয়, মানে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। দেখেন, ক্যান্সারের 2টা পার্ট আছে। একটা হচ্ছে যে আমি ক্যান্সার হতে দেব না, সেটার জন্য আমাকে প্রথমে একটা প্রাক প্রস্তুতি লাগবে। প্রাক প্রস্তুতির মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাকে বিশুদ্ধ খাবারের একটা সন্ধান করতে হবে। সেটা হচ্ছে বিশুদ্ধ খাবারের সন্ধানে আপনাকে অবশ্যই করতে হবে। আমাদের যে পরিমাণ কেমিক্যাল খাবারগুলো আধিক্যতা চলে আসছে, আমাদের সব কিছুতে কেমিক্যাল চলে আসছে। আমাদের এখন চৈত্র মাসের প্রথম দিক চলতেছে, এখন তরমুজ পাওয়া যাচ্ছে, আনারস পাওয়া যাচ্ছে, অথচ এটা আমাদের বৈশাখের শেষে পাওয়ার কথা। তো এখন এটা তৈরি হচ্ছে কিভাবে? নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু কেমিক্যাল মেকানিজম আছে, যে কেমিক্যাল মেকানিজমগুলো মানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আসলে শারীরিকভাবে আমাকে এটা খাবারের জন্য উপযোগী না, কিন্তু আমি খেয়ে যাচ্ছি। প্রথম দিকের ফল এটা খেতে হবে। এইরকম সব কিছুতেই আমাদের এরকম বিষয়গুলো চলে আসছে। আমাদের একটা আন্দোলন আছে, বিশুদ্ধ খাবারের আন্দোলন। এই আন্দোলনের মধ্যে আপনাদের শরিক হইতে হবে। আপনি যখন এই বিশুদ্ধ খাবারের জায়গায় আপনি হাঁটবেন, তখন দেখবেন যে আপনি বিশুদ্ধ খাবার পাওয়া শুরু করেছেন। হ্যাঁ, অনেকেই কাজ করছে এবং এটার একটা ভালো ইম্প্যাক্ট তৈরি হয়েছে। আমাদের খাবারের মধ্যে একটা বড় একটা জায়গা হচ্ছে যে চাল। যে আমরা যে চালটা খাই, একদম পুরো রিফাইন্ড চালটা খাই। হ্যাঁ, রিফাইন্ড সাদা চাল। হ্যাঁ, সাদা চাল। আমাদের বাচ্চারা সাদা চাল ছাড়া কিছু খেতে চায় না। কিন্তু আমাদের চালটার উপরে যে ফাইবারটা থাকে, আঁশটা থাকে, সেটা কিন্তু সকল চালের সব মিনারেলগুলো ওইটার মধ্যে। ওইটা খায় ফার্মের মুরগি। ওইটা
ফিড হিসেবে ফার্মের মুরগি খায়। আমরা বোধহয় ইদানিং খাচ্ছি রাইস ব্র্যান অয়েল, যেটা না, রাইস ব্র্যান অয়েল যে আরেকটা, এটা তো আরেকটা আচ্ছা আরেকটা বিষয়। রাইস ব্র্যান অয়েল খুব ভালো কিছু এরকম না। মানে সেটা কি ওই মিনারেলের অংশটুকু যেটাকে ছুলে ফেলা হয় সেখান থেকে তৈরি হয়? হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাও দিয়ে তেল হওয়ার কথা না। ওই তেল আমরা সেটাই আমার প্রথমে যাচ্ছে যে এটা দিয়ে কিভাবে তেল হয়? ওইটা তেল হয়, কিন্তু ব্যাপারটা ওই তেলটা এমনিতেই আমার ফাইবারে গেলে আমার শরীরের ভিতরে তৈলাক্ত থাকতো। রাইট রাইট। আমি তেল খেতাম, আমার শরীরের পরিমাণ, আমার যে পরিমাণ সারাদিনে আমি যে নিউট্রিশন ভ্যালু হয় সেটার জন্য আমাকে ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 এগুলো খেতে হয়। তো ওগুলো আমি কোত্থেকে পাবো? আমি চালের আঁশ থেকে পেতাম, আমি বাদাম থেকে পেতাম, আমি তিল থেকে পেতাম, আমি তিসি থেকে পেতাম। এগুলো তো আমরা খাই না এখন। আমাদের না খাওয়ার কারণে আমাদের অতিরিক্ত আমাকে সাপ্লিমেন্ট খেতে হয়। ওমেগা 3 প্রচুর পরিমাণ চলে, এত মানুষ ওমেগা 3 খায় যে বলো এই ফিশ অয়েল। অথচ আমাদের প্রাকৃতিকভাবে যে মাছগুলো আছে এটা তো তৈলাক্ত মাছ। এই তেলের মাছ খেলে তো আমরা অনেক ভালো থাকতে পারতাম, আমাদের হার্টের সমস্যাই হতো না প্রাকৃতিকভাবেই। কিন্তু আমাদের এগুলো যখন আমরা ডাক্তার আমাদের বলছে যে আপনাকে এগুলো খেতে হবে, তখন আমরা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া শুরু করছি। কিন্তু খাদ্য থেকে আমরা আমাদের ক্যান্সারের বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রথমে যে প্রতিরোধ করার জন্য যেটা হচ্ছে আপনাকে প্রথমে স্টেপ নিতে হবে, আপনি বিশুদ্ধ খাবারের দিকে আপনি যাবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে খাবারের মধ্যে আপনাকে কিছু খাবার আছে একদম জীবন থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন। একদিনে পারবেন এরকম কোনো কথা না, কিন্তু আপনি প্রথম হচ্ছে চিনি বাদ দিয়ে দিবেন। আপনি একদম 100% আপনি চিনি খাবেন না। আপনার যদি মিষ্টি খাবার খেতে হয় আপনি মধু খান, আপনি মিষ্টি খেতে হয় গুড় খান, আর মিষ্টি ফল তো আছেই, আর মিষ্টি ফল আপনাকে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে যে গমের তৈরি খাবার, যেটা রিফাইন, আমরা ময়দার তৈরি যে খাবারগুলো, এগুলোকে আস্তে আস্তে আপনাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করলে আপনার শরীরের ভিতরে না। আমাদের ক্যান্সার হওয়ার পিছনে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে ক্যান্সার গ্রো হওয়ার পিছনে কিছু এলিমেন্ট কাজ করে। সেই এলিমেন্টগুলোর মধ্যে আপনাকে প্রথম হচ্ছে যে আপনার বডি কন্ডিশন, সেটা হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন। আপনি মার গর্ভ থেকে জন্ম হন অ্যালকালাইন হয়ে। আমি 6 বছর 7 বছর পর্যন্ত আমার বডি কন্ডিশন থাকে অ্যালকালাইন। আমি 10-12 বছর বয়স থেকে আমার আস্তে আস্তে বডিটা কন্ডিশন অ্যালকালাইন থেকে আমাকে অ্যাসিডিক কন্ডিশনে চলে যেতে থাকে। পিএইচ লেভেল, তখন আমার বাচ্চা অবস্থায় আমার পিএইচ লেভেল 7.2 ছিল, সেখানে আমার 5 এবং 5.5-এর মধ্যে আমরা নেমে আসার পরে এটা হলো অ্যাসিডিক কন্ডিশন। এই অ্যাসিডিক কন্ডিশন হচ্ছে আপনার সমস্ত রোগ হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যায়। ক্ষেত্র তৈরি হয়ে গেলে স্বাভাবিকভাবে আপনি বুঝবেন না আপনার শরীরের ভিতরে কি বাসা বাঁধছে। আর ক্যান্সারটাকে নিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থায় এমনভাবে বলা হয়েছে যে আপনি ক্যান্সার নিয়ে আপনি 20 বছর আছেন, আপনি টের পান নাই, কোনো কিছু টের পান নাই। মাঝে মাঝে আপনার পেটে ব্যথা হয়, আপনি পেটে ব্যথা হলে পেটের ওষুধ খান, একটু লেবু পানি টেনে খেয়ে, আদা পানি খেয়ে আপনি ঠিক থাকেন। এইভাবে আপনি 20 বছর আছেন, আপনার ক্যান্সারের কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আপনি টেস্ট করলেন, টেস্ট করার পর ডাক্তার বললো যে আপনি ক্যান্সার আক্রান্ত, তখন ঠিক সেই দিন থেকে আপনার কাউন্টডাউন শুরু হয়ে যাবে, আপনি মারা যাচ্ছেন মানসিকভাবে। ব্যাপারটা হচ্ছে যে ক্যান্সারকে আমরা এতটা ভয় পাই যে ক্যান্সারের ভয় কারণে আমাদের শরীরের ভিতরে আমাদের রিয়াকশান তৈরি হয়ে যায়। এই রিয়াকশানটাই আমাদের শরীরের ভিতরে একদম টোটালি আমার মোরাল সিস্টেমটা ভেঙে ফেলার কারণে আমাদের স্বাভাবিকভাবে আমাদের আর জীবন চলার ক্ষেত্রে আর আশার আলো দেখি না। এটা হলো একদিক। এখন আমরা বলি যে ক্যান্সারকে সুস্থ করা সম্ভব। আমি এই নিয়ে আমার ক্যান্সারের উপরে একটা বই আছে, ক্যান্সারের ফাঁদ ও সুস্থ থাকার উপায়। এই বইটাতে এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত কিছু লেখকের সমন্বয়ে লেখা। ওইটাকে আমি কম্পাইল করে আমি আমার বইটা লিখেছি। তো ওইটার মধ্যে একটা প্রথম কথা হচ্ছে যে ক্যান্সার হওয়ার 6টা ধাপ আছে। একটা হচ্ছে নিউট্রিশন, একটা বড় ফ্যাক্টর, যে নিউট্রিশন যদি আপনার পারফেক্ট না হয় তাহলে আপনার না। তারপর আমরা যে সিস্টেমটার মধ্যে বসবাস করি, যেমন আমরা এই রুমের ভিতরে আছি, প্লাস্টিক এবং রাবার, এগুলো প্রচুর অনেক কিছু আছে, সবই কার্সিনোজেনিক, এগুলোতে ক্যান্সার উৎপাদন করে। তো স্বাভাবিকভাবে এগুলোর মধ্যে আমি তারপরে হচ্ছে কি, আমার পর্যাপ্ত ঘুম নাই। আমি ঘুমকে কমায় ফেলছি। আপনি দেখবেন যে এখন বাচ্চারাও 8-10 ঘন্টা ঘুমাইতে চায় না, তাকে ডিভাইস দিয়ে 2 ঘন্টা বেশি সময় পার করতে হয়, আর পড়ালেখার চাপের কারণে সে একটু দীর্ঘ রাত পর্যন্ত যায়। কিন্তু তার বাচ্চাটার ঘুমানোর কথা 9:30 থেকে 10টার মধ্যে ঘুমানোর কথা, সেটা ঘুমায় রাত 1টায়।
12টায়। স্বাভাবিকভাবে তার ঘুমটা পর্যাপ্ত হয় না। ঘুমটা না আসার কারণে ঘুম হচ্ছে শরীরে রিকভার সিস্টেম। আপনি শরীরের ভিতরে সারাদিন যা যা করেন তার রিকভার করার জন্য ঘুমটা একটা খুব একটা জরুরি বিষয়। হ্যাঁ, একটা স্বাভাবিক একটা বয়স্ক মানুষের 7 ঘন্টা ঘুম দরকার। হ্যাঁ, আমরা 7 ঘন্টা ঘুমাতে পারছি না। না। আমরা ঘুমাতে পারছি না। বাচ্চাদের 8-10 ঘন্টা ঘুমানো দরকার। বাচ্চারা ঘুমাতে পারছে না। তখন হচ্ছে ঘুমটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। ঘুমের কারণে মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে। আরো ভিতরের হরমোনাল অনেক পরিবর্তন হচ্ছে। এখন দেখেন এগুলোর কারণে স্বাভাবিকভাবে আমাদের আগে বাচ্চা মেয়েদের মিন্স হতো 12 বছরে শুরু হতো, 12-13 বছরে শুরু হতো। খুব স্বাভাবিকভাবে এখন 7 বছরে বাচ্চা মেয়েদের মিন্স হয়ে যাচ্ছে। তার হরমোনাল চেঞ্জ। এই যে তার তো ওই ডিউরেশন কমে গেল। যেখানে তার 12 থেকে 13 বছরে হতো, তখন যদি 7-8 বছরে হয়ে যায়, তার 4 বছর অলরেডি সে তার এটা মিসইউজ হয়ে যাবে। স্বাভাবিকভাবে শরীরের ভিতরে এগুলো এখন যে প্রচুর ক্যান্সারের হচ্ছে, মায়েদের হচ্ছে প্রচুর জরায়ু ক্যান্সার, হ্যাঁ, ওভারিতে ক্যান্সার, এগুলোতে সিস্ট, নানান ধরনের কিছু পাওয়া যাচ্ছে। এগুলোর কিন্তু বড় ইম্প্যাক্ট হলো এইগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি পরিবেশগত খাদ্যে আমাদের পানির ঘাটতি। আমি পানি খাই, যদি জিজ্ঞেস করি যে ভাই পানি খান, আমি 4 লিটার পানি খাই। কিন্তু কখন খাই? যখন পানি পায় তখন 1-1.5 লিটার পানি খেয়ে ফেলি। কিন্তু পানি খাওয়ার সিস্টেমটা হচ্ছে ধীরে 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 আপনার পানিময় থাকতে হবে শরীরটাকে। সারাদিনই পানি খাইতে হবে শারীরিক, কারণ যেহেতু আপনি 70% পানির মানুষ, আপনাকে 70% পানিটা রাখতে হবে। পানিটা আপনার ধীরে ধীরে খেতে হবে। আপনার পানিটা আপনার সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় একটা কাজ করে এগুলো। তারপরে হচ্ছে যে সিম্পলি আমাদের নেতিবাচক চিন্তা। আমরা সব সময় এই সরকার কি করলো, এটা কি করলো, এটা হচ্ছে না, ট্রাফিক ঠিক হচ্ছে না, নানান কিছু করছে না, খালি আমি নেতিবাচক আমার বিষয়। আমি কখনো পজিটিভ চিন্তা ভাবনা করি না। পজিটিভ থিঙ্কিং বলতে কিচ্ছু নাই। আমি কোনো কিছুইতে দেখি না। আমি একটু আকাশে তাকাতে, ওহ কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, আমি এটা চিন্তা করি না। আমি একটা রাস্তার ফুটপাতে যদি দেখি একটা সুন্দর একটা গাছে একটা ফুল ফুটছে, আমি ওটা দেখে প্রশংসিত হই না। আমি দেখি যে রাস্তায় কুকাক শব্দ হচ্ছে, এগুলো নিয়ে আমি বিরক্ত। কিন্তু আমি ভালো কিছু দেখি না। আমার এই যে নেতিবাচক চিন্তা, আমি স্কুলে যাই, আমার কলেজে যাই, আমি ভার্সিটিতে যাই, আমি কখনো প্লেজার না, আমি সুখী না, আমি খুশি না। তো এগুলোর বিষয় হচ্ছে আমার সবসময় আমার একটা নেতিবাচক আমার ভিতরে একটা ইয়েতে থাকে। নানান ধরনের সমস্যা, প্রতিটা মানুষের কাছে একটা নেতিবাচক একটা প্রভাব একটা তৈরি হয়ে গেছে। এখানে মানুষ, আপনি হাসেন না, আপনি খোলা মনে হাসেন না। আপনি আপনার পরিবারে কয়দিন জোরালোভাবে হেসে কথা বলেছেন কিংবা মুগ্ধ হয়ে কথা বলেছেন, এগুলো আপনার করেন না, খুব একটা হয়ে যাচ্ছে। তো এইগুলো নেতিবাচক কারণে আপনার শরীরের ভিতরে এক ধরনের রিয়াকশান তৈরি হচ্ছে, কেমিক্যাল রিয়াকশান। এই কেমিক্যাল রিয়াকশানটা হচ্ছে যে আপনাকে অ্যাসিডিক তৈরি করেছে। আপনার শরীরের ভিতরে সবসময় হরমোনাল ইমব্যালেন্স তৈরি করছে। আপনার ডোপামিন আপনার হচ্ছে না, মেলাটোনিন ঠিকমতো কাজ করছে না। আপনার স্বাভাবিকভাবে আপনার শরীরের ভিতরে একদম ইমব্যালেন্স তৈরি করছে। স্বাভাবিকভাবে এইগুলো কারণে আপনার শরীরের ভিতরে। তারপরে তো নিউট্রিশন একটা বড় ফ্যাক্টর। নিউট্রিশন ব্যাপারটা আসলে আমরা ঠিক বুঝি না সম্ভবত। আসলে ব্যাপারটা হচ্ছে বুঝি কিন্তু মানি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বুঝি না এরকম কোনো কথা না যে আমরা বুঝি না। বুঝি অবশ্যই। আপনি যদি যে কেউ একটা মানুষকে কথা বলেন, দেখবেন যে একদম গাইডলাইন বলে দিতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেই মানছে না। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষের ভিতরে এইগুলো বিষয়গুলো তো আপনার জানে না, এটা তো কথা ঠিক না। জানে কিন্তু মানে না। মানাটা হচ্ছে খুব জরুরি। আনোয়ার ভাই, অনেকক্ষণ আলাপ করে ফেলেছি আমরা, আমাদের একটু শর্ট করতে হবে, কিন্তু আমাদের শর্ট মানে শেষ করার আগে আমাদের আসলে কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা আপনার আগের ভিডিওর নিচে আমরা পেয়েছি কমেন্ট হিসেবে। আবার আমাদের কিছু লোকজন যারা জানতে চেয়েছে আপনার কাছ থেকে, তো সেই বিষয়গুলো যদি আমরা একটু একটু করে আপনি যদি উত্তর দেন। আমাকে একজন লিখে পাঠিয়েছেন যে শিশুর সলিড খাবার শুরু করার পর ঠিক কবে থেকে প্রাণীজ প্রোটিন দেওয়া যাবে? আচ্ছা, প্রাণীজ প্রোটিন কোনো খারাপ কিছু না। প্রাণীজ প্রোটিন ভালো জিনিস। শিশুকে 2 বছর চেষ্টা করেন, 2 বছর ব্রেস্ট ফিডিং করানোর জন্য। এর পাশাপাশি যে খাবারটা খাওয়ান সেটাতে আপনি 9 মাস যখন তার দাঁতের মাড়ি শক্ত হবে তখন থেকে আপনি প্রাণীজ প্রোটিন খাওয়া শুরু করতে পারেন।
বিশেষ করে প্রথম হচ্ছে ডিম। ডিমের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম, হ্যাঁ, সবচেয়ে ভালো। ওইটার মধ্যে পৃথিবীতে একটাই খাবার আছে যেটার মধ্যে ওমেগা 3, 6, 9 একসাথে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি বাচ্চাকে সেদ্ধ করে বিভিন্ন প্রক্রিয়ায় আপনি এই কোয়েল পাখির ডিম খাওয়ানো শুরু করেন, খুবই ভালো। সেটার পরিমাণ কয়টা? একটা, প্রথমেই বাচ্চাকে একটা খাওয়ানো শুরু করবেন, কারণ বড় ডিমের চাইতে ছোট ডিমটা তাকে প্রথমে শুরু করবেন এটা, তারপর আস্তে আস্তে 1টা থেকে 2টায় আসবেন। এটা তাও 3 মাস পরে। আপনার যখন 1 বছর হয়ে যাবে তখন আপনি 3 মাস পরে আপনি এটাকে খাওয়াবেন। আপনার বাচ্চা গ্রোথ ভালো থাকবে। মানে কোয়েল পাখির ডিম শুরু করা হবে হচ্ছে সলিড খাবার দেওয়ার 3 মাস পর। 3 মাস পর। হ্যাঁ, এবং সেইটা 1 বছর পরে না, একটা 3 মাস পরে। ওর 3 মাস পরে 1টা থেকে 2টা হবে। 1টা থেকে 2টা হবে। আর সলিড খাবার দেওয়ার শুরু করার সময় থেকেই কোয়েল পাখির ডিম খাওয়ানো যাবে। সলিড খাবার 3 মাস পর। সলিড খাবার তো আমরা 6 মাসে শুরু করি। 6 মাসে শুরু করি। আমরা 3 মাস পর, মানে 9 মাসের কথা বলছি। 9 মাসের মধ্যে ওকে কোয়েল পাখির ডিম খাওয়ানো যাবে একটা করে। একটা। আর 2টা যাবে কখন? 2টা হলো যখন তার বয়স 1 বছর হবে। আচ্ছা, মানে 12 মাস পার হয়ে গেলে ওকে 2টো করে ডিম দেয়া যাবে। এবং মুরগির মাংস যদি খাওয়াইতে পারেন তাহলে মুরগির মাংসটা বাচ্চার যে বাচ্চার ওজন যদি মনে করেন 4 কেজি হয় তাহলে 40 গ্রাম, মানে কেজি ইন্টু 10 গ্রাম। আচ্ছা, কেজি ইন্টু 10 গ্রাম, ওর হিসাবটা হচ্ছে কেজি ইন্টু 10 গ্রাম। আর একটা প্রশ্ন আছে যে 6 মাস বয়সী শিশুকে ঘি, মাখন, পনির ইত্যাদি খাওয়ানো যাবে কিনা? একদমই না, আচ্ছা, খাওয়ানো যাবে না, কারণ ওই সময় বাচ্চার ওই মাইক্রোবায়োম ওইভাবে তৈরি হয় নাই। তাকে পাচন ক্রিয়া করার জন্য যে পরিমাণ দরকার, সেটা হচ্ছে যে এইখানে একটু বোঝা দরকার আছে। সেটা হচ্ছে যে মায়ের বুকের দুধ প্রথম মাসে যেরকম থাকে, দ্বিতীয় মাসে সেরকম থাকে না, তৃতীয় মাসে সেরকম থাকে না, তারপর বদলাতে থাকে, প্রতি মাসে অনুযায়ী বদলাতে থাকে। বদলানোর পিছনে ন্যাচারাল বিষয়টা কিন্তু একটা বিষয় আছে, যে কারণ ওটা মিনারেলের সাথে সংযুক্ত। ওই সময় অতিরিক্ত এগুলো খাওয়ানো যাবে না। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন যে শিশুর ব্রঙ্কিওলাইটিস হলে কমলা লেবু বা অন্যান্য টক ফল খাওয়াতে নেই, কিন্তু আমরা তো জানি আবার উল্টাটা। ব্যাপারটা হচ্ছে ব্রঙ্কাইটিস, বিষয়টা হচ্ছে যে ব্রঙ্কাইটিস যদি সমস্যা হয় তাহলে এটা বুঝতে হবে যে এটা হলো শ্বাসনালীর সমস্যা, এটা হচ্ছে লাংকের সমস্যা না। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে যে আমাদের একটু বোঝার একটা ব্যাপার আছে, যে এটা হচ্ছে ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর রোগ, আর আমরা অ্যাজমা যেগুলো বলি সেগুলো হচ্ছে ফুসফুসের রোগ। তো আপনার শ্বাসনালীকে ঠিক রাখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাকে হচ্ছে যে শরীরে সবসময় একটু তাপ, মানে তার এমন কিছু খাবার খেতে হবে তার শরীরে যাতে তাপ থাকে। আচ্ছা, তার মধ্যে 2টা জিনিস তার জন্য সবচেয়ে ভালো, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে মধু খাওয়ানোর তরিকা আছে সেটা আমরা জানি, কিন্তু হলুদটা কিভাবে খাওয়াবে? হলুদটা এই মধুর সাথে মিশিয়ে খাওয়াইতে হবে। বাচ্চা যদি হয়ে থাকে তাহলে মধুটা খাওয়াতে হবে। এবং মানে সেটা কি ওই গুঁড়ো হলুদ যেটা আমরা পাই কিনতে? আমরা হয় কি, আমাদের একটা মানে দৈন্যতা আছে, সেই দৈন্যতাটা হচ্ছে যে আমরা মেডিসিনাল হলুদ আমাদের কাছে নাই। আচ্ছা, যদিও আমরা আমাদের কাছে বিক্রি করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সমাজের মধ্যে মেডিসিনাল হলুদ নাই। আমাদের হচ্ছে সব হচ্ছে রান্নার হলুদের কম্পোনেন্ট আর মেডিসিনাল হলুদের কম্পোনেন্ট দুটো আলাদা। হ্যাঁ, সেটা হচ্ছে রান্নার হলুদ হচ্ছে সেদ্ধ করার পরে তারপরে ওটাকে ড্রাই করে তারপরে গুঁড়ো করা হয়। আর যেটা মেডিসিনাল থাকে সেটা হচ্ছে যে ন্যাচারালি ওটা উৎপাদন করতে হয়, ওটা কোনো সার টার দেওয়া লাগে না। এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা সম্পূর্ণভাবে সেদ্ধ ছাড়াই এটাকে শুকানো হয়। শুকানোর পরে ওটা গুঁড়ো করে খেলে ওইটার কাজটা ভালো হবে। ব্রঙ্কাইটিসের জন্য উপযুক্ত জিনিস হচ্ছে এই হলুদের একটা এলিমেন্ট হচ্ছে কার্কুমিন। এই কার্কুমিনটা খেতে হবে। আবার রান্না করা যে হলুদ, এটা মধ্যে কার্কুমিন থাকে না। আচ্ছা, কিন্তু এটার পরিমাণটা কি হবে? পরিমাণটা হচ্ছে যে বয়সের একটা বিষয় আছে, যে সেটা হচ্ছে যে আপনি যদি 5 থেকে 6 বছর বয়সের যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে যে মানে বয়সের অনুযায়ী হাফ গ্রাম। বয়স অনুযায়ী হাফ গ্রাম। হ্যাঁ, বয়স কত, যে যদি 6 বছর, হ্যাঁ 3 গ্রাম। আচ্ছা, 3 গ্রাম। 10 বছর হলে 5 গ্রাম। 5 গ্রামের উপরে আর যাওয়ার দরকার নাই। হ্যাঁ, 5 গ্রাম একটা মানুষের জন্য, ওইটা বড় হলেও 5 গ্রামই যথেষ্ট। এবং সেটা হচ্ছে মেডিসিনাল হলুদ, যেটা সিদ্ধ করে শুকানো নয়। এই হলুদটা আপনাকে কালেকশন করতে হবে। আবার যদি না পারা যায় তো তখন এইগুলোই খাওয়াইতে হবে, কিন্তু যেটা একটু চেষ্টা করতে হবে। আর যদি আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে কাঁচা হলুদ কিনে, আপনার যদি এরকম রুগী থাকে তাহলে কাঁচা হলুদ
কিনে আপনি বাড়িতে শুকান। কাঁচা হলুদ তো বাজারে পাওয়া পাওয়া যায় যায়, আসলে। আপনি শুকায় রাখেন, শুকায় রাখা আপনি পরে ওটাকে পরিষ্কার করে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন। ওকে, আরেকজন জানতে চেয়েছে যে উচ্চ রক্তচাপ এবং অ্যাজমা অ্যাটাক একসঙ্গে দেখা দিলে করণীয় কি? প্রথমে যে উচ্চ রক্তচাপ, অ্যাজমা অ্যাটাক দুইটাই যদি একসাথে হয়, এটা হচ্ছে খুবই খারাপ একটা সিচুয়েশন। এই সিচুয়েশনটা খুব কম মানুষের হয়, খুব কম মানুষের হয়। তাহলে হচ্ছে প্রথমে তাকে ব্লাড প্রেশার তাকে প্রথম ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটাকে তাকে একদম সলিড গ্রিন জুসে চলে যেতে হবে। গ্রিন জুস, আচ্ছা, গ্রিন জুস হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, তুলসী পাতা, তেলাকুচা পাতা, থানকুনি পাতা, সজনে পাতা। এই 6টা পাতা থেকে আপনি 6টা পাতা যদি সংগ্রহ করতে পারেন তাহলে ভালো, আর 6টা পাতা যদি না করেন 3-4টা হলেও আপনাকে চলবে। আপনি সারাদিনে 2বার করে আপনি এই গ্রিন জুসটা খাবেন। গ্রিন এটার জুস প্রক্রিয়া কি বানানোর? বানানোর প্রক্রিয়াটা হচ্ছে সিম্পলি আপনি পাতাগুলোকে একটু হালকা সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করে নিয়ে 1 গ্লাস পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করেন। ব্লেন্ড করার পরে ওটার মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে আপনি এটা খেয়ে নেন। এটাই এর জন্য, যদি আপনার ডায়াবেটিক না থাকে আপনি ওটার সাথে একটু মধু মিশিয়ে খাইতে পারেন। হ্যাঁ, এটা খেলে আপনাকে প্রথমেই যে কাজটা হবে সেটা হলো যে ব্লাড প্রেশারটা। অ্যাজমা অ্যাটাকের জন্য, অ্যাজমার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা চিকিৎসা পদ্ধতি আছে, সেটা হলো আকুপ্রেশার। আকুপ্রেশারের জন্য সবচেয়ে উত্তম অ্যাজমা অ্যাটাকের জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বুকের এইটুকু তেল দিয়ে মালিশ করতে হবে প্রচণ্ড, আর পিঠে তেল মালিশ করতে হবে। তেল মালিশ করার পর তার শরীরের ভিতরে সেই সাথে আপনার ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং হচ্ছে যে সিম্পলি নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে ছাড়বেন, নাক দিয়ে শ্বাস নেবে, নাক দিয়ে ছাড়বে। এবং এইটা যদি সে আধা ঘন্টা করতে পারে তাহলে তার শরীরের ভিতরে অ্যাজমার যে অ্যাটাকটা এটা কমে আসবে। এবং এইটার আর অ্যাজমা যারা অ্যাজমা রোগী আছেন তাদেরকে বলবো যে আপনারা 2টা জিনিস আপনারা করে খাবেন। সেই জিনিসটা হচ্ছে যে একটা হচ্ছে সিম্পলি আপনি একটা রেসিপি আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা হচ্ছে যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদার রস, 1 চামচ লেবুর রস, 1 চামচ পেঁয়াজের রস, 4টা এই রসের সাথে 2 চামচ মধু মিশিয়ে একসাথে মিশাবেন। মিশিয়ে একটা পেস্টের মতো হবে। ওই সিরাপটা আপনি 1 কাপের পানিতে আপনি ওইটা দিয়ে আপনি ওইখান থেকে 1 চামচ নিয়ে আপনি বানিয়ে খাওয়া নেবেন। 3বার খাবেন, সারাদিনে 3বার খাবেন। যতটুকু বেঁচে থাকবে ওইটা আবার ফেলে দিবেন, আবার পরের দিন আবার খাবেন। 6 দিন খেতে হবে। 6 দিন খেলে আপনার অ্যাজমা অ্যাটাকটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে একটা। আর অ্যাজমা যাদের রেগুলার অ্যাজমার জন্য তাদের আকুপ্রেশার করা খুবই ভালো। আকুপ্রেশার করলে আস্তে আস্তে ভালো হবে। অ্যাজমার সবচেয়ে বড় শত্রু খাবার কি, এই জিনিসটা একটু বোঝা দরকার। সবচেয়ে বড় শত্রু খাবার হচ্ছে দুধ। দুধ? হ্যাঁ, মানে দুধ খেলে অ্যাজমার সমস্যা হবে? হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাজমা রোগীদের দুধ খেলে সমস্যা বাড়বে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কিন্তু আবার ওই দুধই আবার খেতে পারবেন, সেটা হচ্ছে গোল্ডেন মিল্ক। ওটা হলুদ দিয়ে যদি আপনি জাল দেন। আচ্ছা, যদি দুধ খেতে হয় তাহলে গোল্ডেন মিল্ক, হলুদ আর দারচিনি দিয়ে গুলে আপনি এটাকে মানে জাল দিয়ে আপনি এটা গোল্ডেন মিল্ক করে আপনি খাওয়াতে পারবেন। এটা হচ্ছে অ্যাজমা রোগী। কিন্তু আমি বলবো যে দুধ না খাওয়াই ভালো। হ্যাঁ, প্রথমে বলবো যে দুধ খাওয়া না। দ্বিতীয় খাবারটা হচ্ছে ফ্রিজে খাবার, ঠান্ডা খাবার গরম করে খাওয়া। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাজমা রোগীদের জন্য বিষাক্ত। পুরো বিষয়টা বিষাক্ত। এর বাইরে যে আরেকটা টিপস দেই সেটা হচ্ছে যে অ্যাজমা রোগীদেরকে প্রতিদিন রাতে শোয়ার আগে নাকে 2 ফোঁটা ঘি দিতে বলবেন। ঘিয়ের তেল, ঘিতে উপরে যে একটু তেলটা ভাসে না, আপনি একটা ড্রপার দিয়ে নাকে 2 ফোঁটা, 2টা ঘির ফোঁটা দিয়ে নাকটা ভিতরে নজেলটায় আপনি দিয়ে রাখেন। কিন্তু এখানে তো আমরা ইউজুয়ালি সরষের তেল দেই। ব্যাপারটা হচ্ছে ঘি দিতে হবে। কারণটা কি ঘি দিতে হবে? ঘির মধ্যে কম্পোনেন্টটা হচ্ছে যে আপনার অ্যাজমা ঠিক করার জন্য ওই মিউকাসগুলো সুক করে। আচ্ছা, আর ইয়েটা হচ্ছে সরিষার তেল হচ্ছে আপনাকে লাইনটা ক্লিয়ার করে, কিন্তু ও কখনো সুক করে না। ও আপনাকে ইয়াটা সরাই দিবে না। আচ্ছা, মানে শোষণ করে আপনাকে উৎপাদন করা বন্ধ করবে না। কিন্তু ঘি আপনাকে বন্ধ করবে, আর সরিষার তেল আপনার শুধুমাত্র খুলে দেবে। হ্যাঁ, তো আপনাকে পার্থক্য আছে দুটো অবশ্যই। তার মানে এই যে আপনি যেটা বললেন যে এই বুকের এই জায়গাতে তেল মালিশ করা, আমাদের আকুপ্রেশার অনুযায়ী আমাদের বুকের এই যে এখানে কলার বোন আছে, কলার বোনের এই জায়গাগুলোতে হচ্ছে চাপ দিলে অ্যাজমা রোগীদের ব্যথা হবে। এখানে চাপ দিলে ব্যথা পাবে। এই ব্যথাগুলো আস্তে আস্তে সারতে হবে। এটা হলো লাংকের জন্য আকুপ্রেশারের সবগুলো পয়েন্ট। এখান থেকে শুরু হবে, আপনার গলার এখান থেকে আপনি শুরু হবে, এখান থেকে আপনি কলার বোনের ঠিক
হাড়টার নিচে নিচে। নিচে আস্তে আস্তে করে চাপ দিয়ে বুকের এই যতটুকু নিচে যাওয়া যায় ততটুকু আপনি এখানে তেল মালিশ করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার খুব আরাম পাচ্ছে। তার মানে এটা তো যে মানে সব পুরনো জিনিস বাদ দিতে নাই। আপনার এই কথায় আমার মনে পড়লো যে আমার ঠাকুরদার অ্যাজমা ছিল এবং আমাকে এটা মালিশ ব্যাপার- করতে হয়েছে আর কি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা হুম হুম। সব স্বাস্থ্যকর জিনিসগুলো জানতো, তাদের কাছে ব্যাখ্যা ছিল না। যেমন নাভিতে তেল দেওয়া, নাভিতে তেল দেওয়া, রাইট? হ্যাঁ ব্যাখ্যা ছিল না। হ্যাঁ স্নান করতে যাওয়ার আগে হ্যাঁ কানে নাকে নাকে তেল দেওয়া। তেল দেওয়া, হ্যাঁ হুম হুম। এগুলোর ব্যাখ্যা ছিল না। কিন্তু এখন তো আমরা আধুনিক ইয়ার কারণে নানান কিছুতে আমরা এগুলোর ব্যাখ্যা পাচ্ছি। হ্যাঁ, তো আমাদের আমরা জন্ম হওয়ার প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে নাভি। এই নাভিটাকে আমাকে শুদ্ধতার জন্য, আমাদের সোলার প্লেক্স শুদ্ধতার জন্য আমাকে নাভিটা পরিষ্কার রাখতে হবে। নাভি পরিষ্কার রাখার জন্য আপনাকে তেল দিতে হবে। ওই তেলটা আবার কিছুক্ষণ পরেই, আবার একদিন দুদিন পরে ওইখান থেকে ময়লা বের করে আপনাকে একটা বের করে দেবে। তো এইটা রেগুলার যদি আপনি পরিষ্কার রাখেন, আপনার পেট কখনোই অসুস্থ হবে না। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং মজার ঘটনা, যারা খুব কম বয়সে চেহারায় মানে চেহারায় মলিন হয়ে গেছে, চেহারায় চামড়ায় ভাঁজ টাজ পড়ে যাচ্ছে, তারা আজকে থেকে নাভিতে তেল দেওয়া শুরু করুক, 6 মাস পরে তার চেহারার রূপ দেখেন পরিবর্তন। কোন তেল দিতে হবে এটা? নারিকেল তেল। নারকেল এখন তেল। ব্যাপারটা হচ্ছে যে সরিষার তেল কেন দেওয়া যাবে না? সরিষার তেল হলো অ্যাসিডিক তেল। আচ্ছা, ওটা অ্যাসিড তৈরি করে। আপনার নারিকেল তেল হচ্ছে সব। কিন্তু নারকেল তেল যেটা আমরা আসলে ইউজুয়ালি ইয়েতে পাই, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা নারিকেল তেল পাই, এটা হলো কিনতে পাই আর কি। কিনতে পাই, এটা হচ্ছে চুলে মাখার। ওকে, তাহলে সেই নারকেল তেল আমরা পাবো কিভাবে কিংবা তৈরি করব কিভাবে? এটা হচ্ছে সহজ বিষয়। সেটা হচ্ছে যে এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো আমাদের এতে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। এখন হারিয়ে যাওয়ার কারণে আপনাকে নতুন করে হয়তো ভালো কোম্পানির অ্যাডিবল যেটা খাওয়ার নারিকেল তেল সেটা কিনতে হবে। ওকে, বিদেশি কিছু কোম্পানি আছে, এটা কিনতে হবে। আর নয়তো আপনাকে বাড়িতে বানাতে হবে। বাড়িতে নারিকেল থেকে তেল বানানো খুব সহজ পদ্ধতি। এটা গ্রাম বাংলার প্রতিটা ঘরেই এটা প্রচলন ছিল। এখন আমরা হারিয়ে ফেলেছি, এখন আমরা করতে না, আমরা আধুনিক হয়ে গেছি। আমাকে কোটায় তেল কিনতে হয়, হ্যাঁ সবকিছু দাম দিয়ে, সুগন্ধি তেল। হ্যাঁ, তারপর আবার এমটিসি, আমার বিভিন্ন অনেক 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 আছে। এগুলো শুধু হলো মার্কেটিং, মানে সেলসের একটা বড় ফাঁদ। সিম্পল, আপনি নারিকেল তেল যদি ভালো হয়, নারিকেল তেল খান কোল্ড প্রেস। হ্যাঁ, আমাদের নারিকেল তেল কোল্ডই হতো। কিন্তু নারকেল তেল তো আমি জানি যে আপনার ওই জাল দিয়ে বানানো হয়। আমাদের দুইটা প্রসেস ছিল। একটা হচ্ছে যে আমাদের দইয়ের মতো, টক দইয়ের মতো রেখে দিয়ে এটা বানানো হতো, একটা বানানো হতো। আর একটা হচ্ছে যে জাল দিয়ে বানানো হতো। জাল দিয়ে বানানো যেটা হতো, ড্রেসে থাকে, ওটা হতো রান্না করার জন্য, খাওয়ার জন্য। আর যেটা এমনিতে ব্যবহার করার জন্য কোল্ড প্রেস করা হতো। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের যেমন আমাদের ঘোল এক জিনিস, হ্যাঁ দুধ এক জিনিস, পনির এক জিনিস, দই এক জিনিস, এরকম হয় না? দুধের কতগুলো জিনিস, হ্যাঁ একই জিনিস তো, কিন্তু এটার মানে এক একটা প্রক্রিয়ায় তৈরি করার বিধায় এক এক নাম হচ্ছে, এবং তার এক এক গুণ তৈরি হচ্ছে আলাদা। ঠিক এরকমই নারিকেল তেলের ক্ষেত্রেও এই জিনিসটা আছে যে আপনি কোল্ড প্রেস, এবং মানে যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনার তেলটা যদি গরম হয়, তাহলে ওটাতে আপনাকে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়, ওটা আর খাবার উপযোগী থাকে না। আচ্ছা, যার কারণে এটাকে যেন আমরা যে রিফাইন্ড অয়েলের কথা বলছি, রিফাইন্ড অয়েল টোটালটাই আপনাকে গরম করে তৈরি করা, যার কারণে আমাদের শরীরের ভিতরে এই নানান ধরনের রিঅ্যাকশন, ব্লকেজ তৈরি হচ্ছে, হার্ট ব্লকেজ। পৃথিবীতে এখন হার্ট অ্যাটাক হচ্ছে 1 নম্বর রোগ। এই হার্টের জন্য তো এই তেল দায়ী। তো এই তেলটাকে আপনাকে বাদ দিতে হবে, কমাতে হবে। কিভাবে কমাবেন সেটা আপনার নিজেকে জানতে হবে। প্রিয় দর্শক, আসলে আলমগীর ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এই বিষয়গুলো থামবে না, চলতেই থাকবে। এটা আসলে চলতে থাকার জিনিস, এটা কন্টিনিউয়াস প্রসেসের জিনিস। একদিন করলে বা একদিন খেলে এগুলো কিছু হয় না। এটা আপনাকে সারা জীবন, আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে সারা জীবন আপনাকে এই চর্চার মধ্য দিয়ে যেতে হবে। প্রাকৃতিক বিষয়গুলো আসলে একটা চর্চার বিষয়। আলমগীর ভাই যেটা বলেছেন যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক কিছু, সেগুলোকে যদি একটু খোঁজার চেষ্টা করি আমরা, তাহলে আমরা আসলে সুস্থ থাকতে পারবো। এবং অবশ্যই যেটা আলমগীর ভাই বারবার বলেছেন, এবং যে বিষয়ে তার বইও আছে, ক্যান্সারের মতো একটা ভয়াবহ রোগকেও আমরা আসলে প্রতিরোধ করতে সক্ষম হব আমাদের জীবন চর্চা যদি আমরা ঠিক রাখি।
আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই আমি যেটা আপনাদের একটু বলার চেষ্টাই করব সেটা হচ্ছে যে আলমগীর ভাইয়ের প্রচুর ভিডিও পাওয়া যায়, তার চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের আজকের পত্রিকার লাইফস্টাইলে বা ফেসবুক পেজে আপনারা আলমগীর ভাইয়ের প্রচুর ভিডিও পাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা প্রচুর ভিডিও পাবেন। এছাড়া প্রতি শনিবার আজকের পত্রিকা স্বাস্থ্য বিষয়ক একটি পাতা প্রকাশ করে, যেটা নিয়মিত প্রকাশিত হচ্ছে। আলমগীর ভাই সেখানে নিয়মিত লেখেন, আপনারা চাইলে সেগুলো আসলে পড়তে পারেন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করুন।